হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC6 বা DSCC6 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে কি, মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অ্যান্সারটা তোমরা বুঝে নেবে। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে। দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। কি লিখবে? মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী হ্যান্স জে মর্গেনথাউকে সনাতন বাস্তববাদের প্রধান প্রবক্তা হিসাবে গণ্য করা হয়। তিনি পলিটিক্স অ্যামং নেশন এবং দ্য ডিলাইন অফ ডেমোক্রেটিক পলিটিক্স গ্রন্থগুলিতে বাস্তববাদের একটি সুসংগত কাঠামো তৈরি করেন। মর্গেনথাউ বিশ্বাস করেন তত্ত্বের কাজ বাস্তবের সঙ্গে সম্পর্কিত পূর্ব নির্ধারিত নীতি আদর্শ তুলে ধরা নয়, বরং আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন ঘটনাগুলির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করাই তত্ত্বের মূল উদ্দেশ্য হওয়া উচিত। হাফম্যানের মতে এই তত্ত্বের মাধ্যমে বিশ্ব ঘটনাবলীর একটি বাস্তবসম্মত চিত্র এবং বিশ্ব রাজনীতির মর্মবস্তুকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবার হচ্ছে বাস্তববাদের মূল বক্তব্য বা 6টি নীতি। মর্গেনথাউ রাজনৈতিক বাস্তববাদের 6টি নীতির কথা উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে নৈবেক্তিক নিয়মবিধি। রাজনীতি কিছু নৈবেক্তিক নিয়মবিধির দ্বারা পরিচালিত হয়, যা মানুষের প্রকৃতির মধ্যে নিহত। এই নিয়মগুলি সময় বা মানুষের অপছন্দের কারণে পরিবর্তিত হয়। এই নিয়মগুলি সঠিকভাবে বুঝতে পারলে যুক্তিপূর্ণ রাজনৈতিক আচরণ অনুধাবন করা সহজ হবে। 2 নম্বর হচ্ছে দেখো, ক্ষমতার প্রেক্ষিতে জাতীয় স্বার্থ। রাজনৈতিক বাস্তবতাকে বোঝার প্রধান উপাদান হলো ক্ষমতার পরিপ্রেক্ষিতে রচিত জাতীয় স্বার্থের ধারণা। রাষ্ট্রনায়কদের কার্যকলাপ যুক্তিপূর্ণ বলে গণ্য হবে যদি তারা জাতীয় স্বার্থবোধে অনুপ্রাণিত হয়। মর্গেনথাউ জোর দিয়ে বলেছেন যে রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্য ও মতাদর্শের মধ্যে বৈদেশিক নীতির সূত্র খোঁজা অর্থহীন। অনেক সময় সৎ উদ্দেশ্যেও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। যেমন চেম্বারলেনের হিটলার তোষণের উদ্দেশ্য ভালো হলেও তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়েছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, তৃতীয় নীতি জাতীয় স্বার্থের পরিবর্তনশীলতা। ক্ষমতার প্রেক্ষিতে জাতীয় স্বার্থ পূরণ প্রতিটি রাষ্ট্রের লক্ষ্য হলেও একটি নির্দিষ্ট মুহূর্তে রাষ্ট্র কোন পদক্ষেপ নেবে তা প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি ও সামাজিক পরিমণ্ডলের উপর নির্ভর করে। তাই জাতীয় স্বার্থের ধারণা স্থির বা অপরিবর্তনশীল নয়, এটি স্থান ও কালের সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। তারপর হচ্ছে দেখো, রাষ্ট্রীয় কার্যাবলীর নৈতিকতা। রাজনৈতিক বাস্তবতা মনে করে রাষ্ট্রীয় কার্যাবলীর ক্ষেত্রে সর্বজনীন নৈতিক ধারণাকে প্রয়োগ করা সম্ভব নয়। রাষ্ট্রের কার্যাবলীর যৌক্তিকতা বিচার হয় তার ফলাফলের ভিত্তিতে, নৈতিক মানদণ্ডের ভিত্তিতে নয়। মর্গেনথাউয়ের মতে একজন ব্যক্তি যে নীতিবোধের দ্বারা পরিচালিত হয়, রাষ্ট্রের ক্ষেত্রে সেই নীতিবোধ আশা করা যায় না। বলছে একজন ব্যক্তি যে নীতিবোধের দ্বারা পরিচালিত হবে, রাষ্ট্রের কাছ থেকে সেরকম নীতিবোধ আশা করা যায় না, কারণ রাষ্ট্রের ওপর লক্ষ লক্ষ মানুষের জীবন নির্ভর করে। রাজনৈতিক বিচক্ষণতার স্থান নীতিবোধের ওপরে। তারপর হচ্ছে 5 নম্বর নীতি। তা কি বলা হচ্ছে দেখো, বিশ্বজনীন নৈতিকতা ও জাতীয় স্বার্থ। রাজনৈতিক বাস্তববাদ অনুসারে কোনো রাষ্ট্রের নীতিবোধ বিশ্বজনীন নৈতিকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নাও হতে পারে। বেশিরভাগ রাষ্ট্রই জাতীয় স্বার্থ পূরণের লক্ষ্যে পরিচালিত বিদেশ নীতিকে কোনো বিশ্বজনীন উচ্চ আদর্শের মোড়কে ঢেকে দেবার চেষ্টা করে। তারপরে কি দেখো, পরের পয়েন্ট, রাজনৈতিক এলাকার স্বাতন্ত্র্য। মর্গেনথাউ রাজনৈতিক এলাকার স্বাতন্ত্র্যের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি মনে করেন অর্থনীতির মতো রাজনীতিও নিজস্ব কার্যক্ষেত্রে বা এলাকা থাকা উচিত। ক্ষমতা রূপে বর্ণিত জাতীয় স্বার্থের ধারণাটিকে
রাজনীতির স্বতন্ত্র এলাকা হিসাবে চিহ্নিত করা যায়। এবারে সমালোচনাটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবারে আছে সমালোচনার প্রথম পয়েন্ট হচ্ছে ক্ষমতার ওপর অতিরিক্ত গুরুত্ব। সমালোচকদের মতে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ক্ষমতার ওপর অতিমাত্রায় গুরুত্ব আরোপ করেছে। আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতা গুরুত্বপূর্ণ হলেও মতাদর্শ, সংস্কৃতির বিকাশ, পরিবেশের ভারসাম্যের মতো বিষয়গুলি রাষ্ট্রীয় নীতি নির্ধারণের বিবেচ্য। দ্বিতীয় হচ্ছে দেখো সহযোগিতা উপেক্ষা। বাস্তববাদী ধারণা অনুযায়ী যদি প্রতিটি রাষ্ট্র কেবল ক্ষমতা অর্জন ও সম্প্রসারণে লিপ্ত থাকে তবে পৃথিবীর এক নিরবচ্ছিন্ন রণক্ষেত্রে পরিণত হতো। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে অন্তরাষ্ট্রীয় সহযোগিতার দৃষ্টান্ত বিরল নয়, যা এই তত্ত্বে উপেক্ষিত হয়েছে। তারপর হচ্ছে ক্ষমতার পরিমাপের অস্পষ্টতা। বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে ক্ষমতা একটি কেন্দ্রীয় ধারণা হলেও কিভাবে এই ক্ষমতা পরিমাপ করা যাবে, বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতার মধ্যে তুলনার মানদণ্ড কি হবে, বা ক্ষমতা বলতে কি শুধু সামরিক ক্ষমতাকে বোঝানো হবে, এই প্রশ্নগুলি যথাযথভাবে উত্তর মেলে না। তারপরে আছে দেখো রাষ্ট্রের কেন্দ্রিকতা। সমালোচকদের মতে বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে রাষ্ট্রকে, যা ত্রুটিপূর্ণ। বহুজাতিক সংস্থা, বিশ্বব্যাংক, সম্মিলিত জাতিপুঞ্জের মতো আন্তর্জাতিক সংগঠনগুলি আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা এই তথ্যে উপেক্ষিত হয়েছে। এবার উপসংহার। তোমরা আশা করি বুঝতে পারছো যে একটা প্রশ্নের উত্তর অনার্স লেভেলে কিভাবে গুছিয়ে লিখতে হবে, তবে তুমি কিন্তু ভালো নম্বর পাবে। যা তা লিখে দিলে কিন্তু ভালো নম্বর আদৌ আশা করা যাবে না। তাই খুব সাবধান, খুব ভালো করে কিন্তু অনার্সে লিখতে হবে। প্রশ্নগুলো অ্যান্সারগুলো খুব ভালো করে লিখতে হবে, তবেই কিন্তু তোমরা ভালো নম্বর পেতে পারো। অর্থাৎ 80%-এর ওপরে নাম্বার পেতে গেলে খাটতে হবে, ঠিক আছে? এবার উপসংহারটা বুঝে নাও। ওপরে উল্লেখিত আলোচনার সত্ত্বেও মর্গেনথাউ এর বাস্তববাদী দৃষ্টিভঙ্গির গুরুত্বকে অস্বীকার করা যায় না। এই তত্ত্ব আন্তর্জাতিক রাজনীতির আলোচনা ক্ষেত্রে একটি আলোড়ন সৃষ্টি করেছিল। আন্তর্জাতিক রাজনীতির মর্মবস্তু যে রাষ্ট্রের ক্ষমতার দ্বন্দ্ব, বিশ্বজনীন নৈতিকতা বলে কিছু নেই এবং প্রতিটি রাষ্ট্রই নৈতিকতার আড়ালে জাতীয় স্বার্থ পূরণে সচেষ্ট থাকে। বাস্তববাদীদের এই বক্তব্যগুলি সাময়িককালে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় গভীর প্রভাব বিস্তার করেছিল। এই তত্ত্বে আন্তর্জাতিক সম্পর্ককে একটি বাস্তববাদের প্রেক্ষাপটে বিচার করতে সাহায্য করেছে।